ভারতের ইতিহাসের পাতায় বেশ কিছু নাম অমর হয়ে আছে এবং থাকবে, আর সেরকমই একটি নাম ক্ষুদিরাম বসু, যিনি মাত্র 18 বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের পুরো ভিতকেই নড়িয়ে দিয়েছিলেন। এটা কেবল একজন বিপ্লবীর গল্প নয়, এটা সেই তরুণ আত্মার গল্প যিনি মাতৃভূমির জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। যখন তার মুখে ফাঁসির দড়ি পরানো হয়, তখনও তার মুখে জ্বলছিল একটি উজ্জ্বল হাসি, আর তার শেষ উক্তি ছিল বন্দে মাতরম। কখনো এটা ভেবেছেন কিভাবে একজন কিশোর মৃত্যুকে সঙ্গে করে এগিয়ে যেতে পারে? এমন সাহস আসে কোথা থেকে যে ফাঁসির দড়িকেও হাসি মুখে বরণ করা যায়? কিভাবে একজন সাধারণ ছেলে একদিন ভারতের ইতিহাসের প্রথম শহীদের একজন হয়ে যায়? কি এমন ঘটেছিল যার ফলে তার জীবনের এই অকাল সমাপ্তি হলো? চলুন তাহলে আজ আমরা সেই প্রশ্নগুলির উত্তর খুঁজবো এবং জানবো ক্ষুদিরাম বসুর সেই নিঃস্বার্থ জীবন কাহিনী। নমস্কার, আমি বিক্রম, আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। 3রা ডিসেম্বর 1889 সাল মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। ছোট্ট এই গ্রামের একটি সাধারণ পরিবারে তার জন্ম হয়। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন ব্রিটিশ সরকারের একজন তহসিলদার, আর মা লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন একজন সৎ এবং ধার্মিক নারী। ক্ষুদিরামের 3 জন দিদি ছিলেন, তবে ক্ষুদিরামের জন্মের আগেই তার 2 ভাই মারা যায়। তাই ক্ষুদিরামের মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকতেন, আর ক্ষুদিরামের সাথেও যাতে এমনটা না হয় সেই জন্য তখনকার ট্রেডিশন অনুযায়ী তিনি তার সন্তানকে 3 মুঠো খুদের বিনিময়ে তার বড় মেয়ে অপরূপার কাছে রেখে আসেন। যেহেতু খুদের বিনিময়ে তাকে একরকম বিক্রি করা হয়েছিল, সেই জন্য তার নাম রাখা হয় ক্ষুদিরাম। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা মারা যান, আর তার ঠিক 1 বছর পরেই তার বাবাও মারা যান। তাই তার দিদি অপরূপা তাকে হাবিবপুরের বাড়ি থেকে দাসপুর থানার হাটগাছার বাড়িতে এনে তাকে একটি পাঠশালায় ভর্তি করে দেন। এরপর 1901 সালে দিদি অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। পড়াশোনায় তিনি মাঝারি গোছের হলেও তার বুদ্ধি ছিল খুবই তীক্ষ্ণ। দেশের স্বাধীনতা, ন্যায় বিচার এবং ভবিষ্যৎ নিয়ে তার মনে নানা সময় নানা প্রশ্ন আসতো। তিনি স্কুল ছুটির পরে প্রায়ই তার বন্ধু বান্ধবদের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতেন। ঠিক এই সময় অর্থাৎ 1902 থেকে 1903 সালে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় স্যার অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা ইংরেজদের অত্যাচার, অন্যায়, অবিচার এবং দেশের স্বাধীনতার প্রয়োজন নিয়ে জনগণদের সজাগ করতে বিভিন্ন মিটিং করেন। আর এই মিটিংগুলির নিয়মিত পার্টিসিপেন্ট ছিলেন আমাদের ক্ষুদিরাম। আর এইসব মিটিংয়ে দেশের প্রতি ফ্রিডম ফাইটারদের ভালোবাসা এবং আত্মত্যাগ দেখে ক্ষুদিরাম আরও প্রভাবিত হয়ে পড়েন। কাজেই তার মনে দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। আর এই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মাত্র 15 বছর বয়সে তিনি অনুশীলন সমিতিতে যোগ দেন। এটি ছিল একটি গোপন বিপ্লবী সংগঠন এবং এর মেম্বাররা ব্রিটিশ শাসনকে অস্ত্রের মাধ্যমে প্রতারিত করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি অরবিন্দ ঘোষ এবং বারিন্দ্র কুমার ঘোষের মতো বিপ্লবীর আন্ডারে প্রশিক্ষণ নিয়েছিলেন, যেখানে তিনি অস্ত্র চালানো, বোমা তৈরি করা এবং আরও বিভিন্ন গোপন কার্যক্রমের নলেজ গ্যাদার করেছিলেন। ক্ষুদিরাম প্রথমে ব্রিটিশ বিরোধী পত্রিকা বিতরণের জন্য জেলে গিয়েছিলেন। এরপরে তিনি মেলায় বিদেশি দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করলে তিনি আবার 3 মাসের জেলে যান। এত কিছুর পরেও দেশকে স্বাধীন করার জন্য তার আকাঙ্ক্ষা এক ফোঁটাও কমেনি। তিনি তার আন্দোলন আরও বড় মাপে চালিয়ে যান। তবে বিচারক কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা তার জীবনের মোড়কেই ঘুরিয়ে দিয়েছিল। ডগলাস কিংসফোর্ড ছিলেন বাংলার একজন বিচারপতি। তিনি ভারতীয়দের প্রতি তার অমানবিক রায়ের জন্য কুখ্যাত ছিলেন। অনুশীলন সমিতির অনেক সংগ্রামের বিরুদ্ধেই কিংসফোর্ড অনেক কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে সমিতি ডিসাইড করে যে কিংসফোর্ডকে হত্যা করতে হবে। প্রথমে এই হত্যার দায়িত্ব দেওয়া হয় হেমচন্দ্র কানুনগোকে। তিনি একটি বুক বম তৈরি করেন, অর্থাৎ বইয়ের ভিতরে রাখা একটি বম, যেটি বই খুললেই ব্লাস্ট হবে। এই বইটি পরেশ মল্লিক নামে এক ইয়ং রিভলিউশনারি কিংসফোর্ডকে দিয়ে আসেন, কিন্তু কিংসফোর্ড এই বইটি না খুলে শেলফে রেখে দেয়। ঠিক এই সময় অনুশীলন সমিতির বিভিন্ন ব্রিটিশ বিরোধী অ্যাক্টিভিটি দেখে সন্দেহ হলে ব্রিটিশ অথরিটি কিংসফোর্ডকে বাংলা থেকে সরিয়ে বিহারের মুজফ্ফরপুরে ট্রান্সফার করে দেন। কাজেই কিংসফোর্ডকে হত্যা করার প্রথম প্ল্যান ব্যর্থ হয়। তবে অনুশীলন সমিতি এখানেই থেমে থাকেন না, তারা তাদের নতুন প্ল্যান বানাতে থাকেন। নতুন প্ল্যান অনুযায়ী তাকে মারার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে নিয়োগ করা হয়। পিস্টল এবং হেমচন্দ্রের বানানো বম সঙ্গে নিয়ে প্রফুল্ল চাকি দীনেশ চন্দ্র রায় ছদ্মনামে এবং ক্ষুদিরাম বসু হরেন সরকার ছদ্মনামে মুজফ্ফরপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সেখানে পৌঁছে প্রথমে তারা কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় ওঠেন। সেখানে থেকে তারা কয়েকদিন নিজেদের আইডেন্টিটি লুকিয়ে কিংসফোর্ডের ডেইলি রুটিন পর্যবেক্ষণ করতেন। অর্থাৎ তিনি কখন কি করছেন, কখন ক্লাবে যাচ্ছেন, কখন ঘরে ফিরছেন, সবই ছিল তাদের নখদর্পণে। কিংসফোর্ডের একটি প্রেডিক্টেবল রুটিন ছিল। প্রতি সন্ধ্যায় তিনি, তার স্ত্রী এবং কখনো কখনো আরো অন্যান্য গেস্টদের নিয়ে তিনি ঘোড়ার গাড়িতে করে ঘুরতে বেরোতেন।
বেরোতেন। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি লক্ষ্য করেছিলেন যে কিংসফোর্ড মাঝে মধ্যে একটি ইউরোপীয় ক্লাবে যান এবং সন্ধ্যার সময় ঘরে ফিরে আসেন। কাজেই তারা প্ল্যান করেছিলেন যে কিংসফোর্ড যখনই ক্লাব থেকে বেরিয়ে ঘোড়ার গাড়িতে উঠবেন তখনই তারা সেই গাড়িটিতে বোমা ছুড়বেন। 1908 সালের 30 এপ্রিলের সন্ধ্যায় কিংসফোর্ডকে হত্যার জন্য তারা ইউরোপীয় ক্লাবের উল্টো দিকে থাকা একটি পার্কে ছাত্রদের ছদ্মবেশে ঘোরাঘুরি করতে থাকেন। ঠিক রাত্রি 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়ি ক্লাব থেকে বেরিয়ে এলে ক্ষুদিরাম সেটাকে উদ্দেশ্য করে বোমা ছোড়েন। বোমটি ব্লাস্ট হওয়ার পর তারা বুঝতে পারেন যে তাদের অনেক মস্ত বড় ভুল হয়ে গেছে। যেই গাড়িটিকে তারা কিংসফোর্ডের গাড়ি মনে করেছিলেন সেটা ছিল আসলে হুবহু দেখতে অন্য একটি গাড়ি, যেটাতে করে মিসেস কেনেডি এবং তার মেয়ে যাচ্ছিলেন। এই ঘটনার পরে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুজনে আলাদা দিকে পালিয়ে যান। প্রফুল্ল চাকি কলকাতার দিকে যেতে থাকেন। তিনি ট্রেনে উঠে পড়েন, কিন্তু সমষ্টিপুর রেলওয়ে স্টেশনে নন্দলাল ব্যানার্জি নামে এক পুলিশ সাব ইন্সপেক্টর তাকে চিনতে পারেন। তিনি প্রফুল্লকে অ্যারেস্ট করতে গেলে পালাবার পথ না দেখে প্রফুল্ল পকেট থেকে পিস্তল বের করেন এবং আত্মহত্যা করেন। অন্যদিকে ক্ষুদিরাম ক্ষুধার্ত এবং ক্লান্ত অবস্থায় 25 মাইল হেঁটে গিয়ে ওয়াইনি স্টেশনে গিয়ে পৌঁছান। সেখানে তাকে দেখে দুই পুলিশ কনস্টেবল ফতেহ সিং এবং শিবপ্রসাদ সিং এর সন্দেহ হয়। তাদের সন্দেহ আরো বাড়ে যখন তারা ক্ষুদিরামের কাছে পিস্তল দেখতে পান। জিজ্ঞাসাবাদ করলে ক্ষুদিরাম নির্ভয়ে সব স্বীকার করে নেন। তিনি পালানোর চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি বিনা প্রতিবাদে আত্মসমর্পণ করেন। তিনি আদালতেও স্বীকার করেন যে মুজফ্ফরপুরের হত্যাকাণ্ডের পিছনে তিনিই দায়ী। জেলের ভেতর ক্ষুদিরামের উপর কঠোর অত্যাচার হলেও তিনি ভেঙে পড়েননি। সব থেকে বড় ব্যাপার, এত অত্যাচারের পরেও তিনি তার সহকর্মীদের কোনো ইনফরমেশন লিক করেননি। এরপরে 13 জুন 1908 সালে ক্ষুদিরামকে ফাঁসির সাজা দেওয়া হয়। যখন এই রায় দেওয়া হয় তখন তিনি সগর্বে বলেন, আমি দেশের জন্য গর্বিত, আমার কোনো অনুশোচনা নেই। এরপর 1908 সালের 11 আগস্ট মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার আগ মুহূর্ত অবধি তিনি বন্দে মাতরম বলে গেছেন। ক্ষুদিরাম বসুর জীবন খুব কম সময়ের হলেও তার প্রভাব আমাদের মাঝে সবসময় থাকবে। ক্ষুদিরাম বসু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন সেই সাহসী আত্মা যিনি ভারত মাতার জন্য মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করেছিলেন। ক্ষুদিরামের এই জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের স্বাধীনতা এমনিতে পাওয়া যায় না, এর জন্য সাহস, সংকল্প এবং কখনো কখনো চরম ত্যাগের প্রয়োজন। যদি ক্ষুদিরাম বসুর জীবন কাহিনীর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। আর বাংলার ইতিহাসের আরও এরকম গল্প শুনতে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে ফলো করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। ধন্যবাদ।